প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর চিকিৎসা কার্যক্রমে গতি। রাজধানীর সরকারি হাসপাতালে প্রায় সব চিকিৎসক উপস্থিত থাকলেও ভিন্ন চিত্র মফস্বলে। রানীগঞ্জে ভাই বোন সহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় 11 জনের মৃত্যু। নানা উদ্যোগের পরও শৃঙ্খলা ফেরেনি সড়কে। পথচারী চালক কেউ নিয়মে তোয়াক্কা করেন না। আমাদের কালচার হয়ে গেছে এখন, এভাবে বললে তো ঠাস করে ধরে বললে তো ইয়ে হবে না। দেখেন আমি শুধু একা না। ইউএস বাংলার বিমান দুর্ঘটনার জন্য পাইলটের ভুলকে দুষছে নেপাল। বাংলাদেশ বলছে এয়ার ট্রাফিক কন্ট্রোল সতর্ক থাকলে দুর্ঘটনা এড়ানো যেত। এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঐক্যফ্রন্টের নেতাদের না আসার সিদ্ধান্ত অগণতান্ত্রিক মন্তব্য কাদেরের। আসবেন না সেটা তাদের ব্যাপার, বিষয়টিকে অন করেছেন, এটা গণতন্ত্র সম্মত নয়। সংসদে না যাওয়ার সিদ্ধান্তে ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যফ্রন্ট, বললেন রিজভী। সব সিদ্ধান্ত অনুযায়ী হবে এবং এর আগে যে সিদ্ধান্তটি হয়েছে না যাওয়ার, যে সেই সিদ্ধান্তটি এখনো পর্যন্ত বলবৎ আছে বলে আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি সাদিয়া রেজওয়ানা। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর নড়েচড়ে বসেছে সরকারি হাসপাতালে চিকিৎসকরা। রাজধানীর হাসপাতালগুলোতে উপস্থিতি ভালো থাকলেও ভিন্ন চিত্র জেলা উপজেলা পর্যায়ে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। ডিউটি থাকলেও ওই হাসপাতালে চিকিৎসক প্রাইভেট ক্লিনিকে ছিলেন। আতিকা রহমানের রিপোর্টে থাকতে বিস্তারিত। কর্মস্থলে অনুপস্থিত থাকলে সরকারি চিকিৎসকদের বরখাস্ত সহ কঠোর শাস্তি ভোগ করতে হবে। রোববার প্রধানমন্ত্রীর এমন হুঁশিয়ারির পর তৎপর হয়েছেন চিকিৎসকরা। রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালে চিকিৎসকদের সরব উপস্থিতি দেখা গেছে। চিকিৎসকরা বলছেন প্রধানমন্ত্রীর ঘোষণাকে তারা গুরুত্বের সাথে নিয়েছেন। প্রায় 88 জন ডাক্তার ইভিনিং এবং নাইটে ডিউটি করেন। সেই হিসাবে সকালবেলা আমার থাকার কথা 262 জন, আমার এখন এই মুহূর্তে উপস্থিত আছে 275 জন। আমরা আন্তরিকতা নিয়ে কাজ করি এবং এখন থেকে আরও বেশি আন্তরিকতা নিয়ে কাজ করব আমাদের দেশের জনগণের জন্য। তবে রোগীদের অভিযোগ চাহিদার তুলনায় হাসপাতালে চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবা অপ্রতুল। আজকে আমি 13 দিন ধরে আছি, আমার সকালে 2টা ভরে দেয় আর বিকালে 2টা ভরে দেয়। এর পরে কোনো আমি ট্রিটমেন্ট পাইতেছি না, সিট পাচ্ছি না, কেবিনও পাইতেছি না। তবে রাজধানীর বাইরে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের উপস্থিতি সন্তোষজনক ছিল না। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় বাবুল হোসেন নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। ওই সময় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ভবানী প্রসাদ পাশের একটি প্রাইভেট ক্লিনিকে রোগী দেখছিলেন। ডাক্তারদের অবহেলার কারণে এই রোগীটা মারা গেছে। আমার রোগীটা, কারণ হার্টের যে ট্রিটমেন্টটা এটা ইনস্ট্যান্টে দিতে হয়, কিন্তু আমার 40 মিনিটের উপর আমরা দৌড়াদৌড়ি এদিক সেদিক করতেছি, কোনো প্রপার ডাক্তার পাইতেছি না। বিষয়টি তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন। এই মৃত্যুর কারণে আমাদের কেউ যদি জড়িত থাকে, কারো অবহেলা থাকে, অযত্ন থাকে, আমরা অবশ্যই খোঁজখবর নেব এবং তার বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব। প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। প্রতিদিন এখানে 300 থেকে 350 জন রোগী সেবা নিতে আসেন। এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে 13 জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র 2 জন। ডাক্তার এখানে 4 জনের পোস্টিং আছে, 2 জন অলরেডি ডেপুটেশনে অন্য জায়গায় কাজ করে। 2 জন মেডিকেল অফিসারের পক্ষে এই 300 থেকে 350 রোগী এবং 50 শয্যার অন্তর্বিভাগের রোগীদের দেখাশোনা করা আসলেই আমাদের পক্ষে খুবই কষ্টসাধ্য হচ্ছে। রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ 31 শয্যা বিশিষ্ট হাসপাতালে 7 জন চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন 5 জন। 14 জন নার্সের ডিউটি থাকলেও দায়িত্ব পালন করছেন 4 জন। হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওয়ার্ড বয়ের সংকট রয়েছে। আমরা আন্তরিক কাজ করতেছি এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে আগের তুলনায় আমাদের এখানে রোগী ভর্তিও বেড়েছে। রাঙামাটি জেলার একমাত্র জেনারেল হাসপাতাল চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালের 31টি পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন 16 জন। দুর্গম এই এলাকায় বছরের পর বছর চিকিৎসক ও নার্স সংকট চলছে। আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি যে বিভাগগুলো চালু আছে, আমরা বলবো যে অবশ্যই আগে চেয়ে আরো অনেক ভালো সেবা দিচ্ছি। সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার এই বেহাল দশা থেকে মুক্তি চেয়েছেন ভুক্তভোগীরা। আতিকা রহমান, RTV, ঢাকা।
কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে দ্রুত বিভাগীয় পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হবে। তাদের সুপারিশের ভিত্তিতে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে কথা জানান তিনি। তদারকির জন্য একটা সেল গঠন আমি করছি, ডিজি অফিসে একটা সেল গঠন করছি এবং ডিভিশনাল লেভেলে সেল গঠন করছি, যারা প্রতিনিয়ত প্রত্যেক দিন মনিটর করবে প্রতিটি হাসপাতালে এবং মনিটরের মাধ্যমে দেখবে উপস্থিতি কেমন, যন্ত্রপাতি সচল আছে কিনা, সেবা ভালো আছে কিনা, এবং তার ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর শাস্তি ও মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দ্রুত সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে কেবল প্রশাসনের দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজউদ্দিন খান এসব কথা বলেন। তাদের মতে, শুধু ঘোষণা আর সুযোগ সুবিধা বাড়িয়েই প্রশাসনের দুর্নীতি নির্মূল করা যাবে না। আতিকা রহমানের আরও একটি রিপোর্ট। প্রশাসনের সব স্তরে দুর্নীতির প্রসার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারের নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য অর্জনকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এই ব্যাধি। টিআইবির সবশেষ প্রতিবেদন বলছে, 2017 সালে বাংলাদেশের 66.5% মানুষ দুর্নীতি শিকার। বার্ষিক গড় ঘুষের পরিমাণ 5,930 টাকা। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মাদক সন্ত্রাসের মতো দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। এরই মধ্যে সারা দেশে দুর্নীতি বিরোধী ঝটিকা অভিযানে নেমেছে দুদক। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে আরো কঠোর হতে হবে। কমার পরিবর্তে বরং ঘুষ লেনদেনের বিনিময়ের হারটাই বরং বেড়েছে। সরকারি খাতে দুর্নীতির প্রবণতাটাও বেশি। এটা যখন আনকন্ট্রোল থাকে, যখন নিয়ন্ত্রিত হয় না, অন্য যে কোনো অপরাধের মতো কিন্তু সেই অপরাধ আরো বৃদ্ধি পাওয়ার ঝুঁকিটাই সৃষ্টি হয় এবং বাস্তবে সেটাই দেখা যাচ্ছে। যারা দুর্নীতি করে না, তার অবৈতনও করে না, বশীকরণও করে। আমাদের দেশে যারা পলিটিক্যাল অফিস হোল্ডার এবং সিভিল সার্ভেন্ট যারা আছে, বিশেষ করে টপ লেভেলে, তাদের প্রত্যেকের প্রতি বছর তাদের অ্যাসেট ডিক্লারেশন নিতে হবে এবং সেগুলো দিয়ে ড্রয়ে রাখলে চলবে না, সেটা ভেরিফাই করতে হবে, দেখতে হবে কতটুকু বিশ্বাসযোগ্য কি সমাজ। বিশেষজ্ঞরা বলেন, দুর্নীতি মামলার বিচার স্বাভাবিক আইনি প্রক্রিয়া না করে এর জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এটাকে একটা ম্যান্ডেট হিসেবে নেওয়া উচিত যে সরকারের ব্লেসিং আছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদেরকে ব্যক্তির পরিচয় বা অবস্থানের ঊর্ধ্বে থেকে কাজ করা, বিচারের আওতায় আনার পদক্ষেপ গ্রহণ করা, সেটি দৃঢ় হবে। এখন কিন্তু দুর্নীতি দমন কমিশন কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব রেখেই সেটা করতে পারা উচিত বলে আমি মনে করছি। যুদ্ধাপরাধীদের কোর্টগুলো সেখানে যায়, সেখান থেকে একটা মাত্র স্টেজ আপিলের ডিভিশন, ব্যাস, আর কোথাও যায় না। এর নোটিস করতে হবে, ওই জজ কোর্ট থেকে যে রায় হবে তার মধ্যে আপিল করে ওই একদম টপ জায়গা দিতে হবে। এক প্যারেশন 2 দিন ঘাটে এটা করলে হবে না। প্রশাসনের সব স্তরে দুর্নীতির বিস্তার রোধ করতে না পারলে দেশের আর্থসামাজিক উন্নয়ন চরম বাধাগ্রস্ত হবে বলেও সতর্ক করেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। সোনালী ব্যাংকের 18.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা দুদকের মামলায় গ্রেফতার পাটকল শ্রমিক জাহলমের আটক আদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে 4 সপ্তাহের রুল দিয়েছেন হাইকোর্ট। জাহলমের গ্রেফতারের ঘটনার ব্যাখ্যা দিতে দুদক চেয়ারম্যানের প্রতিনিধি, মামলার বাদী দুদক কর্মকর্তা, স্বরাষ্ট্র ও আইন সচিবের প্রতিনিধিকে আগামী রোববার সকাল 10টায় সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে আনলে সব প্রণোদিত হয়ে এই আদেশ দেন হাইকোর্ট। একটা জালিয়াতির ঘটনা ঘটেছে, সেই ঘটনায় প্রকৃত আসামি ছিল আবু সালেক, কিন্তু তার চেহারার সাথে সাদৃশ্য থাকার কারণে জাহালাম নামক একজন পাট কল শ্রমিক, তাকে 3 বছর আগে তাকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে প্রথমে ছেড়ে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে আবার তাকে এই মামলার কানেকশনে আটক করা হয়েছে। এই 3 বছর যাবৎ জাহালাম প্রমাণ করার চেষ্টা করেছে যে সে প্রকৃত আসামি সালেক না, কিন্তু তার কথা দুদক থেকে শুরু করে মহামান্য আদালত থেকে শুরু করে কেউ শোনেননি। রাজধানী সহ কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 11 জন। ঢাকার কেরানীগঞ্জে বাবুর মোটরসাইকেল থেকে ট্রাকের নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে স্কুল পড়ুয়া ভাই বোনের। বিমানবন্দর এলাকায় ট্রাক চাপায় মারা গেছেন 2 জন। এদের একজন সৌদি আরবে যাওয়ার কথা ছিল। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ।
কেরানীগঞ্জে স্কুল ছুটির পর বাবার মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে ট্রাকের নিচে পড়ে স্কুল পড়ুয়া 2 ভাই বোন নিহত হয়েছে। মোটরসাইকেলটি রাজেন্দ্রপুরের মোল্লারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। নরসিংদীর যুবক ডালিম পরিবারের সচ্ছলতা ফেরাতে ধার দেনা করে সৌদি আরব যাওয়ার সব প্রক্রিয়ায় শেষ করেছিলেন। রোববার রাতের ফ্লাইটে যাওয়ার কথা সেই কাঙ্ক্ষিত দেশে, কিন্তু সড়ক দুর্ঘটনা শেষ করে দেয় তার সব স্বপ্ন। বিমানবন্দর এলাকায় ট্রাক চাপায় নিহত হন ডালিম ও তার বোন জামাই। তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে নেয় পুলিশ। ঢুকার সময় কিন্তু 2 জন পথচারীকে সে আঘাত করে এবং ওই 2 জন পথচারী ওখানেই মারা যান। রাজবাড়ীতে সদর উপজেলায় মোটরসাইকেলের 2 আরোহীকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়মনসিংহের ত্রিশালে মুখোমুখি সংঘর্ষ হয় 2টি বাসের। এতে ঘটনাস্থলেই বাসের 2 যাত্রী মারা যান। আহত হন কমপক্ষে 20 জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও নাটোর, মাদারীপুর ও কুমিল্লা বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয় 3 জনের। মাসুদ মুস্তাহিদ, RTV। নানা উদ্যোগের পরও শৃঙ্খলা ফেরেনি সড়কে। কয়েকদিন ঘটা করে আটঘাট বেঁধে মাঠে নামলো। কর্মসূচি শেষ হতেই রাস্তায় সেই পুরনো চেহারা। পথচারী থেকে শুরু করে যানবাহনের চালক কেউই নিয়মের তোয়াক্কা করেন না। ফলে ঘটছে দুর্ঘটনা সহ প্রাণহানি। তবে এত কিছুর পরও আশাবাদী মাঠের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ট্রাফিক সপ্তাহ, ট্রাফিক সচেতনতা সহ নানা কর্মসূচি পালন করে আসছে পুলিশের ট্রাফিক বিভাগ। তাদের বিশেষ সেবা কার্যক্রম শেষ হতে আবারও পুরনো চিত্র রাজপথে। যত্রতত্র রাস্তা পার হওয়ার পুরনো অভ্যাস বদলাতে পারছেন না নগরবাসী। নোটিস করিনি অ্যাকচুয়ালি, আমার এক্সাম এন্ড আই মিন হারি, সো আই ডিডন্ট নোটিস। বাংলাদেশের এই রাস্তাঘাটের যে জেব্রা ক্রসিং এগুলো প্রশিক্ষিত না, প্রশিক্ষণপ্রাপ্ত মানুষের দ্বারা চালানোটা ঠিক হবে। যে জেব্রা ক্রসিংয়ের সামনে একটা ব্যারিকেড দেওয়া, যাতে মানুষ হাঁটতেছে সামনাসামনি। আমি যেভাবে হাঁটছি এখনো একইভাবে হাঁটছে সবাই। এটা আমাদের কালচার হয়ে গেছে এখন। এভাবে বললে তো ঠাস করে ধরে বললে তো ইয়ে হবে না। দেখেন আমি শুধু একা না, এটা কালচার হয়ে গেছে আমাদের। তো বেসিক্যালি এটাই হচ্ছে, যে কোনো কিছু কেউ একজন ইনিশিয়েটিভ নিয়ে কিছুদিন ওটা হচ্ছে, তারপরে সার্টেন টাইম পর্যন্ত ওটা থাকছে এবং সার্টেনলি ওটা আবার ব্রেক হয়ে রুলটা আবার আগের মতোই হয়ে যাচ্ছে। এটার জন্য শুরু থেকে আসলে যারা এগুলো কন্ট্রোল করে ওখান থেকেই সচেতনতা দরকার। আসলে 7 দিন 8 দিন বা 10 দিনে হয় না, এটা আসলে দীর্ঘস্থায়ী একটা ব্যবস্থা নিতে হবে। বিশেষ একই অবস্থা রাস্তায় চলাচলরত গাড়ির চালকরা মানেন না রোড মার্কিং, বাস স্টপেজ, গাড়ি থামানো সহ ট্রাফিক নিয়ম কানুন। তবে আগের থেকে অনেকটা নিয়মে ফিরেছে বলে দাবি এই ট্রাফিক পুলিশের। আগের মতো আছে সেটা বলা যাচ্ছে না। আমরা জেব্রা ক্রসিং ফ্রি রাখতেছি এবং আমাদের 60% হয়তো একটু ইমপ্রুভ হয়েছে। 60% লোকজন জেব্রা ক্রসিং ব্যবহার করতেছে। বাস স্টপেজে দাঁড়ানোর জন্য আমরা যত রকম ব্যবস্থা আছে আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। সচেতনতার পাশাপাশি সবাইকে আইন মানতে নজরদারি বাড়ানো দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। জাহিদ রহমান, RTV, ঢাকা। বাংলাদেশ ইপিজেড শ্রম আইন 2019-এর খসড়ায় চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও বাংলাদেশের পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইন 2019-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এইসব সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ নতুন মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভায় এই আইনটির খসড়ায় চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দেওয়ায় এটি পাশের জন্য এখন সংসদে উত্থাপিত হবে। এই আইনের ফলে সরকার যেসব পণ্য আমদানির সিদ্ধান্ত নেবে তার 50% বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজে আনতে হবে। পুরো বাংলাদেশে সমুদ্রপথে যা পরিবহন করা হয় পণ্যের অন্যন 50% পণ্যাদি এই আইনের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ কর্তৃক পরিবাহিত। এটা হলো একটা প্রভিশন যে 50% সরকারি যে আমাদের ফ্ল্যাগবাহী জাহাজ এটা দিয়ে আনা করা হবে। যদি আনতে না পারে তাহলে ওয়েবার দেওয়া হবে। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেলে গণভবনে সবুজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূত ছাড়াও বাংলাদেশে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি সহ মন্ত্রিসভার সদস্য, দলের সিনিয়র নেতৃবৃন্দ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করায় অতিথিরাও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। Sir, excuse me, sir. নেপালের অভিযোগ, এক পেশে মন্তব্য করে ককপিটে পাইলটের ধূমপানের কারণে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় পড়েনি বলে জানিয়েছেন বাংলাদেশ তদন্ত দলের প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ। বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, এয়ারক্রাফটের ধূমপানে আন্তর্জাতিক কোনো বিধি নিষেধ নেই। রোববার নেপালে তদন্ত কমিশন চলন্ত বিমানে পাইলটের ধূমপানের অভিযোগ তুলে গেল বছরের 12 মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে 71 জন আরোহী নিয়ে দুর্ঘটনায় পড়ে ইউএস বাংলার একটি বিমান। এতে 51 জন নিহত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঐক্যফ্রন্টের নেতাদের না আসার সিদ্ধান্ত অগণতান্ত্রিক। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, কোনো সংলাপ নয়, বরং নির্বাচনে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে প্রধানমন্ত্রী চা চক্রের নিমন্ত্রণ করেছেন। ওবায়দুল কাদের অভিযোগ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন পুরো বিশ্বে গ্রহণযোগ্যতা পেলেও বিএনপি তা প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল। উপজেলা নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। 25 political parties including ঐক্যফ্রন্ট, বিএনপি সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। তো এটা তারা কেন আসবেন না সেটা তাদের ব্যাপার। তবে আমরা তো তাদের বাদ দিয়ে অন্যদের আমন্ত্রণ জানাতে পারি না। কাজেই তাদের আমরা আগেও গুরুত্ব দিয়েছি। এখানেও তারা আসলে, তারা কোনো কথা বললে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারত। বিষয়টিকে রিয়াক্ট করেছেন, রেসপন্ড করেছেন, এটা গণতন্ত্র সম্মত নয়। ঢাকা সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলোতে সৎ, যোগ্য ও ত্যাগী প্রার্থীদের দল থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান। বিকেলে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আগ্রহী কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এই সময় দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফারুক খান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী মোটর চালক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ অভিযোগ করেন, নেতিবাচক রাজনীতির অবসান চায় না বলেই বিএনপি প্রধানমন্ত্রীর চা চক্রের আমন্ত্রণ গ্রহণ করেনি। আওয়ামী লীগের প্রার্থী সিলেকশনে যারা জনপ্রিয়, দলের সাথে সম্পৃক্ত এবং যারা যে দায়িত্ব পালনের জন্য তারা মনোনয়ন চেয়েছেন সেই দায়িত্ব পালন যারা সংখ্যক, তাদের সক্ষমতা আছে এবং যারা ত্যাগী তাদের মধ্যে থেকে বিবেচনা করব। পলিটিক্স অফ কনফ্রন্টেশনের অবসান চায় না তারা, বাংলাদেশে পলিটিক্স অফ ডিনায়ালের অবসান চায় না। সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী যখন সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সেখানে যাবে না বলাটাই খুব স্বাভাবিক। জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামে নির্বাচিত 2 সংসদ সদস্য শপথ নেবেন কিনা সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। রিজভী বলেন, জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপি সহ অন্যান্য সবাই রয়েছেন, তাই সবাই একমত হয়ে সিদ্ধান্ত নেবে। সংসদে শপথ নেওয়ার বিষয়ে ঐক্যফ্রন্টের আগের সিদ্ধান্ত এখনো বলবৎ আছে বলে জানান রিজভী। গণফোরামের এরকম সিদ্ধান্ত নিয়েছেন কিনা আমরা জানি যে জাতীয় ঐক্যফ্রন্ট, যেখানে বিএনপি সহ অন্যান্য সবাই আছেন, সবাই একমত হয়ে সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্তের পরই এটা হবে। আমার মনে হয় এটা কোনো কারণে কোনোভাবে হয়তো কেউ এটার সংবাদ দিয়েছেন,
এটা অপপ্রচার দিয়েছেন। ঐক্যবদ্ধ সবাই আছে, যা কিছু হবে সব সিদ্ধান্ত অনুযায়ী হবে, এবং এর আগে যে সিদ্ধান্তটি হয়েছে না যাওয়ার, যে সেই সিদ্ধান্তটি এখনো পর্যন্ত বলবৎ আছে বলে আমি জানি। অর্থনৈতিক স্বাধীনতার দিক থেকে 7 ধাপ এগিয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন 121তম। অলাভজনক মার্কিন প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে এই তথ্য উঠে এসেছে। সূচকে 55.6% স্কোর পেয়ে দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 43টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 27তম। বেসরকারি খাতে ব্যয় বৃদ্ধির কারণে জিডিপি বাড়লেও দুর্নীতি ও অবকাঠামোগত দুর্বলতার দিকে সতর্ক করে সংস্থাটি। বাংলা সাহিত্যে অবদানের জন্য এবার বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন মুক্তিযোদ্ধা আফসান চৌধুরী সহ 4 জন। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যের জন্য গবেষক কলামিস্ট আফসান চৌধুরী এই পুরস্কার পাচ্ছেন। কবিতার জন্য কাজী রোজি, কথা সাহিত্যে মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল এবং প্রবন্ধ ও গবেষণায় একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহিদ মনোনীত হয়েছেন। সোমবার বাংলা একাডেমির মুনির চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে 2018 সালে পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি। আগামী 1 ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিবেন। ঢাকা সিটিতে বায়ু দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তা বন্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। বিচারপতি FRM নাজমুল আহসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রাজধানীর যেসব এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড চলছে সেসব এলাকা আগামী 15 দিনের মধ্যে ঘেরাও করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে আদালতকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই আদেশ পালন করে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। ঢাকা সিটি কর্পোরেশনকে বলেছেন যে প্রতিদিন অন্তত 2 বার সকালে এবং বিকালে ঢাকা শহরে যে সমস্ত জায়গায় ধুলাবালির কাজগুলো চলছে সেই সমস্ত জায়গায় পানি ছিটিয়ে ধুলাটা নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং 2 সপ্তাহের মধ্যে আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে বলেছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্ব ধলার আব্দুল মজিদ সহ 5 আসামি বিরুদ্ধে যে কোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। মামলার অন্য আসামিরা হলেন আব্দুল খালেক তালুকদার, কবির খান, আব্দুল সালাম বেগ ও নুরুদ্দিন। মামলায় আসামি ছিলেন 7 জন। এদের মধ্যে আব্দুর রহমান ও আহমদ আলী গ্রেফতারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আসামিদের সবাই পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ সহ 7টি অভিযোগ আনা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি ও লেবেলবিহীন খাবার ব্যবহারের অভিযোগে রাজধানীর বসুন্ধরা সিটির মিডনাইট সান সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে 4 প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার। শরীয়ত খানের রিপোর্ট। সোমবার সন্ধ্যায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রাজধানীর বসুন্ধরা সিটির ফুডকোর্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি এবং খাবারে কাপড়ের বিষাক্ত রং ব্যবহারের অভিযোগে মিডনাইট সান সহ 2টি প্রতিষ্ঠানকে 8 লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়। যে 2-1টা দোকান আমরা প্রবেশ করি তাতে বেশ কিছু খাবার আইটেম আমরা এক্সপায়ার পেয়েছি এবং এমন ঘটনা ঘটছে যে আজকে যে পাউরুটি এবং বন রুটি সরবরাহ করা হয়েছে এই আজকে সরবরাহ করা রুটিগুলি আরও 3 দিন আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ পণ্য কীভাবে বসুন্ধরা মার্কেটের মতো একটা মানে এরকম একটা ফুড কোর্টে মানে সাপ্লাই দেওয়া হলো, আমরা যারা নিয়েছে এবং যারা দিয়েছে তাদের কর্মকাণ্ড দেখে সত্যি খুব হতবাক। র্যাবের এসব অভিযোগ স্বীকারও করে নিয়েছেন এসব দোকানের কর্তৃপক্ষ। আসলে এটা অনাকাঙ্ক্ষিত, যে বেডটা পাওয়া গেছে এটা আসলে আরও 2 দিন আগে ডাস্টবিনে ফেলার কথা, কিন্তু ভুলবশত ভিতরে পড়ে গেছে, হাফ ছিল ওইটার মধ্যে। এর আগে জাতীয় ভোক্তা অধিকারের সহকারী সচিব মঞ্জু মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় 4টি রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জরিমানা করা হয়। আমরা আজকে তাদের আসলে ফাইন করেছি নমিনাল, আগামীকাল অফিসে ডেকেছি, কিন্তু এদেরকে আমরা একটা সময় দিব। যদি তারা শোধরাতে না পারে তাহলে এই ধরনের রেস্টুরেন্ট আমার মনে হয় যে থাকা ঠিক না। এছাড়া এশিয়া, ফার্স ও মোগল দরবার হোটেলে অভিযান চালিয়ে লেবেলবিহীন খাদ্য পেয়েও তাদেরকে সতর্ক করেন ভোক্তা অধিকারের এই কর্মকর্তা। শরীয়ত খান, RTV, ঢাকা। 4 লেনের জন্য রাস্তা প্রসারিত করা সহ খোঁড়াখুড়ির কারণে বেশ কিছুদিন ধরেই প্রায় অচল কুমিল্লা নোয়াখালী মহাসড়কটি। তবে সম্প্রতি কাজের অগ্রগতি আশা জাগিয়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মনে। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ারও আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কুমিল্লা থেকে গোলাম কিবরিয়া ও সোহরাব সুমনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। দেখলে মনে হতেই পারে কোনো ধানক্ষেতের মধ্য দিয়ে চলছে যানবাহন। আদতে এটি কুমিল্লা নোয়াখালী মহাসড়কের বেহাল দশার চিত্র। বড় বড় গর্ত আর খানাখন্দে এক কথায় অচল অবস্থা। এমন অবস্থায় গাড়ি চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে আছে সাধারণ যাত্রীরা। তবে শিগগিরই এই সমস্যার সমাধান হতে যাচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। কাজ উদ্যোগ নেয়, বেশি করে আরো চড়া করে দেয় বা ফোন লাইন করে, তাহলে আমাদের ঢাকা যেতে আগের থেকে অনেক সময় কম লাগবে। যদি এটা ফোন লাইনের উন্নতি করে গভর্নমেন্ট সরকার, আমাদের যাত্রীদের জন্য এটা অনেক উপকার আসবে। রাস্তা মনে করেন বাজার স্টিল সিএনজি সব দেখতে দেয়, ফোন লাইন হওয়ার পরে তো রাস্তা ক্লিয়ার থাকবে। 2170 কোটি টাকা ব্যয়ে কুমিল্লার টমসম ব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের 59 কিলোমিটার সড়কের মধ্যে কুমিল্লার অংশে 45 আর নোয়াখালী অংশে 14 কিলোমিটার সড়কের কাজ 2020 সালের মধ্যেই শেষ হবে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। চন্দনা থেকে শুরু করে দুটো সড়ক এই দুটো প্যাকেজের কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের মাটি কাজ প্রায় 60% শেষ হয়ে গেছে। অন্যান্য কাজ চলছে, দ্রুত গতিতে চলছে। আশা করি এই দুটো প্যাকেজ শেষ হয়ে যাবে। 40 ফুট রাস্তা প্রশস্ত হবে 90 ফুট। সড়কটির মেরামত শেষ হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হবে এই অঞ্চলের মানুষ, বলছেন সংশ্লিষ্টরা। মাসুদ মুস্তাহিদ, RTV। মার্কেন্টাইল ব্যাংকের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে কাকরাইলের IEB ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই সময় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ব্যবস্থাপক মাসুম আল বিরুনি, কোম্পানির নির্বাহী পরিচালক মোহাম্মদ ইমদাদুল হক, ব্যাংকের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন শাখার ব্যবস্থাপক লোপিতা মান্নান সহ অনেকেই উপস্থিত ছিলেন। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর চিকিৎসা কার্যক্রমে গতি। রাজধানীর সরকারি হাসপাতালে প্রায় সব চিকিৎসক উপস্থিত থাকলেও ভিন্ন চিত্র মফস্বলে। কেরানীগঞ্জে ভাইবোন সহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় 11 জনের মৃত্যু। নানা উদ্যোগের পরও শৃঙ্খলা ফেরেনি সড়কে। পথচারী চালক কেউই নিয়মের তোয়াক্কা করেন না। US বাংলার বিমান দুর্ঘটনার জন্য পাইলটের ভুলকে দুষছে নেপাল। বাংলাদেশ বলছে এয়ার ট্রাফিক কন্ট্রোল সতর্ক থাকলে দুর্ঘটনা এড়ানো যেত। এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঐক্যফ্রন্ট নেতাদের না আসার সিদ্ধান্ত অগণতান্ত্রিক মন্তব্য কাদেরের। সংসদে না যাওয়ার সিদ্ধান্তে ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যফ্রন্ট, বললেন রিজভী। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।